হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 এর প্রাইভেটের প্রশ্ন বিস্তার 2026 এর অঙ্কের সেকেন্ড সেমিস্টার ভ্যালুয়েশন যে 3 নম্বরের স্কুল আছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 3 দাগ পর্যন্ত করেছি, তোমরা অবশ্যই দেখবে। তাছাড়া প্রথমে বলে রাখি, তোমাদের এই ভিডিও প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিও লিঙ্কগুলি হলো ক্লাস 9 এর অঙ্কের বইয়ের টোটাল সমাধানের লিঙ্ক এবং রায়মাটির প্রশ্নবিচিত্রা এর সমাধানের লিঙ্ক। তাছাড়া ক্লাস 9 এর অঙ্কের বইতে যে নিজে করি অঙ্কগুলো আছে, প্রয়োগের অঙ্ক, যেগুলো সমাধান বইতে করা নেই, সেই নিজে করি অঙ্কগুলোর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই প্লেলিস্টের লিঙ্কে টাচ করলে প্রত্যেকটি ভিডিও প্রপার সামনে ওপেন হবে, সেই ভিডিওগুলো দেখবে। তো এখানে 4 দাগে আছে সমাধান করো যে কোনো একটি। এখানে কোনো পদ্ধতি উল্লেখ করা নেই, সুতরাং আমাদের যে কোনো পদ্ধতি সমাধান করলেই চলবে। তাহলে দুটো সমীকরণ দেওয়া আছে প্রথমে সমাধান করার জন্য। তো লিখব প্রদত্ত সমীকরণ দুটি হলো, বা প্রদত্ত সমীকরণগুলি হলো, প্রদত্ত সমীকরণ 2x প্লাস 3y এটার সমান 5 দেওয়া আছে, নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আর একটা আছে 5x মাইনাস 3y এটা সমান 3, এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 3y, সুতরাং এর আগে মাইনাস, এর আগে প্লাস। তাহলে ওয়াইকে অপনয়ন করার জন্য 1 ও 2 নম্বর সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, কেবল সমীকরণ দুটো যোগ করলেই ওয়াই অপনীত হবে। তাহলে লিখব কি, যে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। যোগ করে পাই। তো এটা 1 নম্বর সমীকরণ 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, আর এটা 2 নম্বর সমীকরণ 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3। তাহলে যদি যোগ করে পাই লিখেছি, এখানে যোগ করে পাই লিখবো না। 2x 5x একই চিহ্ন বলে যোগ করব, যোগ করলে 7x সমান, যোগ করলে 8 বা x সমান 8/7। এবার আমরা y এর মান বের করব। তাহলে 1 নম্বর সমীকরণে x এর মান 8/7 বসালে আমরা কিন্তু y এর মান পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে x সমান 8/7 বসিয়ে পাই। এটা আছে 1 নম্বর সমীকরণ 2x প্লাস 3y। তাহলে 2, এখানে x বসাবো, x ফর 8/7 প্লাস 3y ইজ ইকুয়াল টু 5। 8 দুগুণ 16, তাহলে 16/7 প্লাস 3y এটা সমান 5, বা 3y সমান 5 মাইনাস 16/7টা সমান চিহ্নের ডান দিকে লিখলাম, চিহ্নটা মাইনাস হয়ে গেল। বা 3y সমান 5 সাথে 35 মাইনাস 16, তো 35 মাইনাস 16 কত হয় আমরা এখানে দেখে নিতে পারি। 35 মাইনাস 16, 9 হাতে 1, তাহলে 19/7, বা বজ্রগুণ করলে 19y সমান 3 সাথে 21, বা y সমান 21/19। তাহলে এটাই সমাধান, অতএব নির্ণয় সমাধান। x সমান 8/7 ও y সমান 21/19। এটা 2 নম্বর সমীকরণ আছে, বা এটা 2 এর দাগের অঙ্ক। তাহলে প্রদত্ত সমীকরণগুলি হলো 3x মাইনাস 2y সমান 2, এটা 1 নম্বর সমীকরণ। আর আছে 7x প্লাস 3y সমান 43, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে y এর আগে 2, y এর আগে 3। আমি যদি y অপনয়ন করতে চাই, তাহলে এই সহগ দুটোকে সমান করতে হবে, অর্থাৎ 3 আর 2 6,
1 নম্বর সমীকরণকে যদি 3 দিয়ে গুণ করি এটা 3 দুগুণ 6 হয়ে যাবে। 2 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি এটা 3 দুগুণ 6 হয়ে যাবে। তাহলে কি করলাম, y অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা লিখব, y অপনয়ন করার জন্য এক ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে 3 ও 2 দিয়ে গুণ করে পাই। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 9x - 6y সমান 6। এখানে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 43 দুগুণ 86। তাহলে 14x প্লাস 3 দুগুণ 6, 6y সমান 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে 86। যেহেতু আলাদা চিহ্ন তাহলে যোগ করলেই, চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য এখানে লিখব যোগ করে পাই। 1 ও 2 এই সমীকরণগুলোকে যোগ করব। যোগ করলে 6y কেটে যাচ্ছে, যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ হয়ে 0 হবে, সেই জন্য কেটে দিলাম। এরপর 9 প্লাস 14 আছে, তাহলে এটা হয়ে যাবে 23। যোগ করলে একই চিহ্ন, যেহেতু এর আগে প্লাস এর আগে প্লাস, চিহ্ন দেখে আমাদের যোগ বা বিয়োগ করতে হবে। একই চিহ্ন বলে যোগ করলাম। আর এখানে 86 এবং এখানে আছে 6 আর 6, তাহলে 86 আর 6, 87, 88, 89, 90, 91, 92 বা x সমান 92/23। তাহলে দেখি 23কে যদি 4 দিয়ে গুণ করি, 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণ 8 থেকে 9, চলে 4 23 92 সমান x। তো 1 নম্বর সমীকরণে x এর মান, আচ্ছা x নয়, সমান 4, x সমান 4 বসিয়ে পাই। এটা আছে 1 নম্বর সমীকরণ, 3x - 2y সমান 2, 3x - 2y সমান 2, 3 4 12, 12 - 2y, আচ্ছা -2y সমান 2 - 12 বা -2y সমান -10 বা y সমান -10/-2, তাহলে এটা হলো 5। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 4 ও y সমান 5। তাহলে এটা হলো সমাধান। 5 এর আগে আছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা তোমাদের বইতেই পাবে 124 পৃষ্ঠা 20 নম্বর উপপাদ্য। আর 2 দাগে আছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজ ও কোনো সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা পাবে তোমাদের বইতে 182 পৃষ্ঠা উপপাদ্য নম্বর 24। যেহেতু বইতেই করা আছে, আমি করে সময় নষ্ট করছি না, তোমরা অবশ্যই বই থেকে করে নেবে। 6 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবি, বিসি এবং সিএ বাহু তিনটির মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ ও আর। প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ এর মধ্য বিন্দুগুলো যোগ করলে আবার একটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে, সেটা প্রমাণ করে দেখাতে হবে। এটা 6-এর 1। তাহলে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ প্রথমে আঁকতে হবে। আমি এখানে এঁকে নিচ্ছি।
এ বি, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এরপর বলা আছে দেখো এবি বিসি সিএ, এবি এর মধ্যবিন্দু বলা আছে পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, আর সিএ এর মধ্যবিন্দু আর। তাহলে এখন পি কিউ আর যুক্ত করব, পি আর যুক্ত করলাম, কিউ আর যুক্ত করলাম এবং পি কিউ যুক্ত করলাম। আমাকে প্রমাণ করতে হবে পি কিউ আর এটাও নাকি একটা সমবাহু ত্রিভুজ, সেটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নেব। প্রদত্ত ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, এর এবি কমা বিসি কমা সিএ এর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ ও আর। তাহলে এবার প্রামাণ্য যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখব প্রমাণ করতে হবে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, অঙ্কন করা প্রয়োজন নেই, তাই অঙ্কন লিখলাম না, আমি সরাসরি প্রমাণ লিখছি। দেখো এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সুতরাং এবি সমান বিসি সমান সিএ, এটা প্রথমে লিখে নিলাম। এরপরে ত্রিভুজ এবিসি এর এবি এর মধ্যবিন্দু পি, এসি এর মধ্যবিন্দু আর। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু পি ও আর। অতএব এই যে পি আর সমান, তাহলে মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়, অর্থাৎ এই বিসি এর হাফ। একইভাবে দেখানো যায় কি দেখাতে পারি, একইভাবে দেখাতে পারি যে এই পি কিউটা এসি এর হাফ এবং কিউ আরটা এবি এর হাফ। দেখানো যায় পি কিউ সমান হাফ এসি বা সিএ, হাফ সিএ, ও কিউ আর এটা এবি এর হাফ, হাফ এবি। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা জানি যে যেটা প্রথম লাইনে লিখেছি সেটা আমি আবার লিখব, যে এবি সমান বিসি সমান সিএ, যদি হাফ একটা করে জুড়ে দিই সবার সাথে, হাফ এবি সমান হাফ বিসি সমান হাফ সিএ লিখতেই পারি। তাহলে দেখো এই যে হাফ এবি মানে কোনটাকে বোঝাচ্ছে দেখে নাও। হাফ এবি হলো কিউ আর সমান হাফ বিসি, এই পি আর সমান হাফ সিএ পি কিউ। তাহলে এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে প্রত্যেকটা বাহু সমান হয়ে গেল এই ত্রিভুজটার, কিউ আর পি কিউ আর পি আর। তাহলে এবার লিখব ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ সমান কিউ আর
সমান PR। তাহলে প্রত্যেকটা বাহু সমান, সুতরাং এটি সমবাহু, সুতরাং এটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রমাণ হয়ে গেল, সেই জন্য লিখব প্রমাণিত। দুই আছে ABCD ট্র্যাপিজয়ামি তির্যক বাহুদ্বয় AD ও BC এর মধ্যবিন্দু EOF হলে দেখাও যে EF সমান 1/2 AB প্লাস DC। ছয়ের 2, তাহলে ABCD ট্র্যাপিজিয়াম প্রথমে এঁকে নেব, তো আমি এই ডান দিকে আঁকছি। A B ABCD ট্র্যাপিজিয়াম এঁকেছি। তাহলে এই ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু AD আর BC, AD তির্যক বাহু আর BC তির্যক বাহু। তো এর মধ্যবিন্দু E বলা আছে আর এর মধ্যবিন্দু F বলা আছে। এটা ইজ E অ্যান্ড এটা ইজ F। তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে যে EF যদি যুক্ত করা হয়, এখন এই EFটা DC আর AB এর যোগফলের হাফ, বা এই দুটো বাহুর গড়ও বলতে পারি। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না। তো আচ্ছা, যে তথ্যগুলো পরপর দেওয়া আছে সেগুলো পরপর লিখে নিই, তারপরে প্রমাণ করছি। তাহলে প্রদত্ত ABCD ট্রাপিজিয়ামের তির্যক বাহু AD আর BC, AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F, এটা দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে EF সমান 1/2 ইন্টু AB প্লাস 1/2 ইন্টু AB প্লাস DC। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, কিছু অঙ্কন করা প্রয়োজন, সেই জন্য আমরা লিখব অঙ্কন। তাহলে দেখো এখানে অঙ্কন হিসাবে এখানে সি যুক্ত করে তাকে বর্ধিত করতে হবে, যেটা এবি বাহুকে ছেদ করবে, বর্ধিত এবি বাহুকে ছেদ করবে। তাহলে এখানে পি নাম দিলাম। তাহলে কি করলাম? সিই যুক্ত করে বর্ধিত করলাম, যেটা বর্ধিত এবি বাহুকে পি বিন্দুতে ছেদ করলো। সিই যুক্ত করে বর্ধিত করা হলো, যা বর্ধিত এবি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করলো। এরপরে এই ছবি দিয়ে প্রমাণ হবে। তাহলে প্রমাণের ক্ষেত্রে দেখো, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারলেই আমরা বলতে পারবো ই পিসি এর মধ্যবিন্দু এবং বিসি এর মধ্যবিন্দু বলাই আছে, তাহলে এটা সমান এই পুরোটার হাফ। এবার এই বাহুটা পরপর সমান, তাহলে এটা সমান
এই বাহু ও এই বাহুর যোগফল এর হাফ। তো যাই হোক, তাহলে এই দুটো ত্রিভুজ প্রথমে সর্বসম প্রমাণ করতে হবে। এই ত্রিভুজের নাম PAE, ত্রিভুজ PAE ও ত্রিভুজ CDE এর, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের, তাহলে এই দুটো ত্রিভুজের দেখো এই সমান ডি, কারণ ই এ বি এর মধ্যবিন্দু ছিল, তাহলে এই সমান ডিই, এই সমান ডিই। আচ্ছা, তাহলে এটা সমান এটা বলতে পারলাম। এরপর বলবো এই কোণটা, এই কোণটার এই কোণটা পরপর সমান, কারণ এরা বিপরীত কোণ। এই কোণটার নাম PEA, PEA সমান বিপ্রতীপ কোণ, PEA সমান বিপ্রতীপ কোণ CED। আর এই বাহু যেহেতু সমান্তরাল পরপর, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরপর আমরা সমান বলতে পারি, এরা একান্তর কোণ। এই কোণটার নাম APE ও কোণ APE সমান একান্তর কোণ APE সমান একান্তর কোণ DCE। তো আচ্ছা, এর কারণ কি? কারণ এই যে বিপি সমান্তরাল সিডি, যেহেতু বিপি সমান্তরাল সিডি ও পিসি ভেদক সিপি ভেদক, তাহলে কি বলতে পারবো? এই দুটো ত্রিভুজের 1 2 3 তিনটি পার্ট, এক জোড়া বাহু এবং 2 জোড়া কোণ সমান হয়েছে, তাহলে এই ত্রিভুজ দুটো পরপর সর্বসম। PAE সর্বসম, ত্রিভুজ CDE এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে এই যে এপি আর সিডি পরপর সমান, অতএব এপি সমান সিডি এটা বলতে পারি, ও এটা সমান বললাম, এবং বলতে পারবো যে PE সমান CE, PE সমান CE। এই বাহু আর এই বাহু পরপর সমান, তাহলে কি এটা যেহেতু সমান, এটা মধ্যবিন্দু, এই বিন্দুটা পিসি এর মধ্যবিন্দু, তাহলে সেটা পরে লিখব। তো তাহলে কি, এই যে ত্রিভুজটা আছে CPB, ত্রিভুজ CPB এর দেখো এই যে ত্রিভুজটা আছে, এই বিন্দুটা পিসি এর মধ্যবিন্দু ই ও, আর এফ বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু এফ, যথাক্রমে পিসি ও বিসি এর মধ্যবিন্দু। অতএব আমরা বলতে পারি এই যে EF সমান হাফ বিপি, EF সমান হাফ বিপি সমান হাফ। দেখো বিপির মধ্যে কি কি আছে? বিপির মধ্যে আছে এবি আর এপি, তাহলে এবি প্লাস এপি আছে সমান হাফ এবি আছে। আচ্ছা, এপি সমান আমরা আগেই বের করেছি, এপি সমান সিডি, তাহলে এপির জায়গাতে আমরা সিডি বা ডিসি, মানে সিডি আর ডিসি একই, তাহলে সিডি বা ডিসি লিখতে পারি, ডিসি। তাহলে কি পেলাম? অতএব EF সমান হাফ এবি প্লাস ডিসি, এটা প্লাস এটা। তাহলে এটাই প্রমাণ করা ছিল, প্রামাণ্য তো এটাই ছিল, দেখো এটা ছিল প্রামাণ্য, আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। তাহলে এখানে লিখব প্রমাণিত। সাথে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.5 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। তাহলে আগে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তারপরে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে। এটা 7-এর 1।
তাহলে প্রথমে এখানে 6.5 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিতে হবে। আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, সুতরাং আর কোনো মাপ নেওয়ার আপাতত দরকার নেই, আর কোনো সরল রেখা বা কোণ মাপার দরকার নেই। যে 45 ডিগ্রি কোণ বলা আছে সেটা ছবিতে এঁকে দেব। তাহলে প্রথমে ত্রিভুজটা আঁকার জন্য এখানে একটা সরল রেখা নিয়ে নিতে হবে, যেটা 6.7 না, এটা আছে 6. যেটা আছে 6.5 অপেক্ষা যেন বেশি হয়। 6.5 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরলরেখাংশ নিয়ে নিয়েছি, যার নাম দিলাম bx। এবার 6.5 সেন্টিমিটার এই সরলরেখার মাপ নিলাম, নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে এবং উপরে, তাহলে এখানে পেলাম এ বিন্দু আর এটা আছে সি বিন্দু। তাহলে এটা ত্রিভুজ পেয়ে গেছি এবিসি। এবারে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকতে হবে। তাহলে বি বিন্দু দিয়ে এই বিএক্স এর সমান্তরাল করে একটা সরল রেখা আঁকতে হবে। তো এই কোণের সমান মাপের এখানে একটা কোণ আঁকবো। এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, সুতরাং ওখানে 60 ডিগ্রি কোণ আঁকলেই চলবে। তবু আমি একটু মাপ নিয়ে নিলাম, নিয়ে এটি যেহেতু 60 ডিগ্রি, এটা সেম হবে। এ বি সি, এখানে ডি, এখানে ই। এরপরে এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে একটা করে বৃত্তচাপ আঁকতে হবে। একই রকমভাবে বি বিন্দুতে কম্পাস বসিয়ে আবার বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুটি ছেদবিন্দু যেখানে আছে পরপর যুক্ত করতে হবে। তো যুক্ত করে দিলাম। এটা উপর পর্যন্ত নিয়ে যেতে হবে, তার কোনো মানে নেই। ডিই, এটা এফ, এটা জি। এবার এই যে বিন্দুটা পেয়েছি, এটা এইচ, এখানে একটা 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখো এটা লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এটা লম্ব। তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ পাবো। তাহলে সমদ্বিখণ্ডিত করে ফেলি এভাবে। তাহলে সমদ্বিখণ্ডিত হলো এইচ, এটা আই। এরপরে এই এইচ থেকে সি পর্যন্ত এই মাপটা নেব, নিয়ে আইতে বসিয়ে ডান দিকে অর্থাৎ আইই থেকে একটা অংশ কেটে নিলাম। এটা এইচ আই, এখানে জে নাম দিলাম। তাহলে এবার সি এবং জে বিন্দু দুটি যোগ করতে হবে। যোগ করলে আমরা পেয়ে যাব সামান্তরিক, যার ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে এখানে দেখো, এখানে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক এইচ সি জে আই, এইচ সি জে আই। তাহলে এর সমান এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করলাম। এরপরে আছে এটা 6, 7 6, এই 7 2, 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। তাহলে এখানে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। বর্গক্ষেত্রের বাহুর মাপ বলা আছে এখানে 6 সেন্টিমিটার। তো এই স্কেল দিয়ে 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ প্রথমেই নিয়ে নিতে হবে। এটা যেহেতু বর্গক্ষেত্র, সেই জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হবে এবং কোণগুলো সমকোণ হবে। সুতরাং একটা বাহুর মাপ নিয়ে আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করতে পারবো। তো এখানে তাই 6 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরল রেখাংশ প্রথমে নিয়ে নেব। এখানে নাম দেবো এ, এখানে নাম দেবো এক্স।
এরপর এই বিন্দুতে প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলি, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মাপ 90 ডিগ্রি করে বা সমকোণ। এরপরে 6 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে আচ্ছা 6 এই পর্যন্ত 6 সেন্টিমিটার, তাহলে মাপটা এই পর্যন্ত নিতে হবে। এখানে বসিয়ে ওপর দিকে একটা বৃত্তচাপ এবং এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ, এ বি সি ডি। তাহলে এবিসিডি বর্গক্ষেত্র পেলাম, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। তো বিডি কর্ণ যোগ করব। তাহলে বিডি এর সমান্তরাল করে সি বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। তো সমান্তরাল সরলরেখা বিভিন্নভাবে অঙ্কন করা যায়। আমরা এই কোণটাকে এখানে এঁকে আঁকতে পারি। তো এটা একান্তর কোণ সমান করে আমরা আঁকতে পারি। এর সমান করে একটা এখানে একান্তর কোণ এঁকে নেব। এ বি সি ডি, এখানে নাম দিলাম ই। এরপরে ডিই যুক্ত করলে যে ত্রিভুজ গঠিত হবে তার ক্ষেত্রফল এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে এবিসিডি বর্গক্ষেত্র সমান ত্রিভুজ ডি এ ই। আটের দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘর কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হলঘরের ক্ষেত্রফল হিসাব করো। তাহলে দেখো এখানে প্রথমে প্রস্থ কিছু বলা নেই, কিন্তু হলঘরের প্রস্থ 4 মিটার কম হলে কত খরচ হবে সেটা বলা আছে, আর এখানে দৈর্ঘ্য বলা আছে। তাহলে হলঘরের প্রস্থ ধরে নেব, মনে করি প্রস্থ সমান x মিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার বা মিটার স্কোয়ার সমান 18x মিটার স্কোয়ার বা বর্গমিটার। এরপরে দেখো এখানে প্রস্থ 4 মিটার কম হলে কত ক্ষেত্রফল হয় বের করে নেব। প্রস্থ 4 মিটার কম হলে ক্ষেত্রফল হয় x-4 মিটার। আচ্ছা, ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 4 কমিয়ে দিলাম, বর্গমিটার সমান 18 ইন্টু x-4 বর্গমিটার।
তাহলে এখানে দেখো, এখানে ক্ষেত্রফল এবং খরচ, ক্ষেত্রফলের সাথে খরচ সমানুপাতি বা সরল সম্পর্ক। তো আমি যদি এইভাবে লিখি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বা আমরা ঐকিক নিয়মও করতে পারতাম, গণিতের ভাষায় সমস্যাটি হলো ক্ষেত্রফল, যেটা বর্গ মিটারে বা মিটার স্কোয়ারে, এবং খরচ, যেটা টাকাতে। তাহলে ক্ষেত্রফল যখন 18x, তখন খরচ হচ্ছে 2160 টাকা। ক্ষেত্রফল যখন 18 × x-4, তখন খরচ হচ্ছে, এখানে খরচ হচ্ছে 1620 টাকা। তাহলে এর অনুপাত আর এর অনুপাত সমান হবে, ক্ষেত্রফল খরচের সাথে সমানুপাতে আছে। অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে খরচ বাড়বে, ক্ষেত্রফল কমলে খরচ কমবে। তাহলে অতএব 18x না দিলে বাই দিয়ে দিলাম, বাই x-4, এটা সমান 2160 বাই 1620। 18 কেটে দিলাম, 10 দিয়ে কাটলে 0 0 চলে যাবে, 216 এর হাফ 108, 162 এর হাফ 81, তাহলে সমান 108 বাই 81। আচ্ছা, এটা আবার কাটতো, 9 12 108, 9 9 81, 3 4 12, 3 3 9, তাহলে এটা হলো সমান 4 3। যদি বজ্রগুণ করি, এর সাথে 4 গুণ, 4x - 4 4 16, 4x - 16 সমান, এটা হবে 3x, বা 4x - 3x সমান 16, বা x সমান 16। তাহলে x ছিল প্রস্থ বেরিয়েছে 16 মিটার বা 16 বেরিয়েছে। হলঘরের ক্ষেত্রফল, অতএব প্রস্থ সমান 16 মিটার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। 18 এবং 16 গুণ করব, 6 8 48 8, 6 8 48 8, হাতে 4, 6 1 6 4 10, তারপরে 6 48 8, হাতে 4, 6 1 10, 18 1 18, 8 8 2 সমান 288 মিটার স্কোয়ার। দুই দিকে আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 3:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। তাহলে ব্যাসার্ধের অন্তর 2 বলা আছে, অর্থাৎ একটির ব্যাসার্ধ r হলে অপরটির ব্যাসার্ধ r+2 সেমি। তাহলে এখানে আমি বড় বৃত্ত আর ছোট বৃত্ত বলে লিখব। মনে করি, কারণ অনুপাতের ক্ষেত্রে দেখো 2:3, প্রথম ছোট বৃত্ত দেওয়া আছে, পরে বড় বৃত্ত দেওয়া আছে। মনে করি ক্ষুদ্রতম, মানে ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ r সেন্টিমিটার ও বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ r+2 সেন্টিমিটার। কারণ কি? কারণ 2 সেন্টিমিটার অন্তর বলা আছে। অতএব পরিধির অনুপাত দেখো, প্রথম বৃত্ত ব্যাসার্ধ r, তাহলে পরিধি 2πr, পরের বৃত্ত ব্যাসার্ধ r+2, তাহলে 2π r+2। এই অনুপাতটা কিন্তু 2:3 বলা আছে। এখান থেকে সহজে r এর মান বের করতে পারবো। 2 2 কেটে দিলাম, পাই কেটে দিলাম, তাহলে পাচ্ছি বা r/r+2 সমান 2/3। এবার বজ্রগুণ করব, 3r সমান 2r প্লাস 2 2 4,
বা 3r মাইনাস 2r এটা সমান 4 বা r সমান 4। আর ছিল ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ। এবার এখানে বলা আছে কি যে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে r সমান 4 পেয়েছি, আর বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ r+2 বা r+2 সমান 4+2 সমান 6। তাহলে এটা ব্যাসার্ধ ছিল। তাহলে অতএব এখানে বৃহত্তম বৃত্তের ব্যাস 6 ডবল সমান 12 সেমি, আর ক্ষুদ্রতম বৃত্তের ব্যাস সমান 4 × 2 সমান 8 সেমি। তারপরে আছে 3-এর দাগ। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি পাতের পরিধি হিসাব করো। যদি ছবি আঁকি যে বর্গাকার পাত থেকে যদি বৃত্তাকার পাত কেটে নেওয়া হয় কেমন দেখতে হবে। তাহলে প্রথমে আমি এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি। এটা হয়ে গেল বর্গক্ষেত্র। তাহলে আমরা যদি আঁকি বর্গক্ষেত্রের যেটা বাহুর দৈর্ঘ্য, সেটা এই প্রত্যেকটা ছোট বৃত্তের সেই বাহুর দৈর্ঘ্যের মধ্যে 4টে করে ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধ 1, ব্যাসার্ধ 2, ব্যাসার্ধ 3, ব্যাসার্ধ 4। অর্থাৎ বাহুর দৈর্ঘ্যকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে প্রথম কাজ হবে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য বের করে ফেলা। তার জন্য এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 196 বর্গ সেমি। তাহলে এটা একটি বর্গাকার পিতলের পাত। তাহলে বর্গাকার পাতের ক্ষেত্রফল 196 বর্গ সেন্টিমিটার, আমি সেন্টিমিটার স্কোয়ার দিলাম। তো অতএব বাহুর দৈর্ঘ্য বের করবো আমরা এই 196 এর বর্গমূল করব সেন্টিমিটার। 14 196, তাহলে 14 সেন্টিমিটার। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ সমান 14/4 সেন্টিমিটার। 2 দিয়ে কাটাকুটি করলে 7 আর নিচে 2 সমান 7/2 সেন্টিমিটার। এবার আমাদেরকে বের করতে হবে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি সূত্র 2πr সমান 2 × 22/7 × r4 7/2 সেন্টিমিটার। 2 কেটে দিলাম, 7 কেটে দিলাম, সমান 22 সেন্টিমিটার। তাহলে এই উত্তর হবে এই 22 সেন্টিমিটার। তারপরে 4 দাগে আছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে। আমি এখানে দৈর্ঘ্য a ধরে নেব এবং প্রস্থ b ধরে নেব। মনে করি আয়তাকার জমির দৈর্ঘ্য a মিটার ও প্রস্থ b মিটার। তাহলে দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অতএব কর্ণের দৈর্ঘ্য, আর তার আগে দেখো দৈর্ঘ্য প্রস্থ অন্তর 3 মিটার দেওয়া আছে। তাহলে অতএব a - b এটা সমান 3 দেওয়া আছে ও কর্ণের দৈর্ঘ্য সূত্র √a² + b²। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার।
তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে বর্গ করলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে রুট চিহ্ন থাকছে না, আর এদিকে বর্গ করলে 2 2 5। আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ এবি বের করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আর 2 ইন্টু এ প্লাস বি এটা বের করলে আমরা পরিসীমা পাবো। তো এবি দরকার এখান থেকে, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান 2 2 5, বা এ মাইনাস বি মান 3 আছে, 3 স্কোয়ার প্লাস 2ab সমান 2 2 5, বা 2ab সমান 2 2 5, আর এটা 3 3 কে 9, তাহলে -9। 2 2 5 থেকে 9 বিয়োগ করছি, তাহলে 9 আর 6 দিলে 15, হাতে 1, 216, বা 2ab সমান 216, বা ab সমান 216/2 অর্থাৎ 108। এটা হলো ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল 108 বর্গমিটার, 108 বর্গমিটার। এরপরে আমাকে a প্লাস 2 ইন্টু এ প্লাস বি বের করতে হবে। তাহলে এ প্লাস বি বের করতে গেলে আমরা এই লাইনটা আবার ব্যবহার করব। এই লাইনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 2 5। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র লিখেছি, আরেকখানে সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 2 2 5, বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এবি ফর, দেখো এবি ফর 108 সমান 2 2 5, বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 216 সমান 2 2 5, বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান 2 2 5 প্লাস 2 1 6, বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এর সাথে 2 2 5 যোগ করব, এটা হলো 11 1, হাতে 1, 4 4 4 4 1, বা এ প্লাস বি সমান রুট 441। তাহলে 21 21 441 হয় আমরা জানি, তাহলে এটা সমান 21। তাহলে 2 ইন্টু এ প্লাস বি এটা সমান 2 ইন্টু 21, বা 2 ইন্টু এ প্লাস বি সমান 21 2 42। অতএব আমরা আগে পেয়েছি ক্ষেত্রফল এখানে, এবার পেলাম পরিসীমা। পরিসীমা সমান 42 মিটার, পরিসীমা সমান 42 মিটার, আর আগে পেয়েছিলাম ক্ষেত্রফল। 9 জায়গা আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। তাহলে এটা দেখো, এই অঙ্কটা জাস্ট তোমাদের বইতে 171 পৃষ্ঠাতে আছে, এটা 4 দাগের অঙ্কটা। এটা আমি টেক্সট বুক সলিউশনের যে ভিডিও বানিয়েছি সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিও থেকে এটা দেখে নেবে। আর 2 দাগের অঙ্কটা, এটা এর জন্য আলাদা করে ভিডিও বানিয়ে আমি আলাদা একটা ভিডিওতে এই অঙ্কটা করেছি, 2-3 দিন আগে ভিডিওটা আপলোড করেছি। সুতরাং এই অঙ্কটার জন্য তো 2-3 দিন আগে যে আপলোড করেছি ভিডিওটা, সেটা দেখে নেবে। আর এই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও দিলাম এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও দিয়ে দিলাম। সুতরাং এই দুটো অঙ্কের জন্য তোমরা এই দুটো ভিডিও দেখে নেবে। এটার জন্য টেক্সট বুক সলিউশনের যে ভিডিও সেটা দেখবে, আর এটার জন্য ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওটা দেখবে, যার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পাবে রায়মাটির প্রশ্নবিচিত্রা এর টোটাল সমাধান, এর প্লেলিস্টের লিঙ্ক, ক্লাস 9-এর অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান, এর প্লেলিস্টের লিঙ্ক, এবং ক্লাস 9-এ বইতে নিজে করি অঙ্ক বা প্রয়োগের যে অঙ্কগুলো আছে যেগুলো সমাধান করা নাই বইতে, তার সমাধান আমি করে দিয়েছি। তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।